প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিনই যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানের সমকালীন বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করে থাকি এবং সেই সমস্ত বিষয়গুলোর সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করি। আপনারা জানেন প্রিয় দর্শক যে আমরা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এখন অতিমারি করোনাকাল পার হচ্ছে। বাংলাদেশে এই সংক্রমণের হার এই মাসখানেক আগেও অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছি গত এক মাস যাবৎ ক্রমাগতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ৩ সপ্তাহে করোনার সংক্রমণ বেশ ভয়াবহ রকমভাবেই বেড়েছে এবং আজ অর্থাৎ ৬ই এপ্রিল এই করোনাকাল বাংলাদেশে আসছে পরে, অর্থাৎ গত বছরের ৮ই মার্চ থেকে এখন পর্যন্ত সকল রেকর্ড ভঙ্গ করেছে। এই অর্থে তথ্যটি দিলেই বুঝতে পারবেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে সেই তথ্যটি, তবু আরও একবার বলছি যে গতকালকে অর্থাৎ ৬ই এপ্রিল রোগী শনাক্ত হয়েছে ৭,২১৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। এটি বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড একদিনে শনাক্ত হওয়া এবং একদিনে মৃত্যুর ক্ষেত্রে। ফলে কার্যত এখন সংক্রমণের যেই জায়গা, সেই জায়গাটা ক্রমশই বাড়ছে, গ্রাফ আকাশ ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। এরকম একটি বাস্তবতায় গত সপ্তাহে প্রথম সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে, 18 দফা নির্দেশনা। তারই আলোকে দুদিন পর ঘোষণা দেওয়া হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয় 11 দফার নির্দেশনা দিয়ে, যে স্বাভাবিক জীবনযাত্রায় কিছু বিধিনিষেধ আরোপ করে সরকার। আমরা গণমাধ্যমে অনেকে এটাকে লকডাউন বলছি, সরকার দলের সাধারণ সম্পাদকও লকডাউন হিসেবে অভিহিত করেছিলেন তার ব্রিফিংয়ে। সেই লকডাউনে আমরা লক্ষ্য করছি যে আজকে দ্বিতীয় দিনেও খুব ঢিলেঢালাভাবে রাজধানী সহ সারা দেশেই সেই লকডাউন পালন, যে সমস্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে তার প্রায় কোনোটাই মানা হচ্ছে না। এবং এমন একটি বাস্তবতায় আমরা লক্ষ্য করলাম যে আজকে সরকার দলের অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বুধবার থেকে ঢাকা সিটি কর্পোরেশন সহ দেশের সব কয়টি সিটি কর্পোরেশনের এলাকায় গণপরিবহন চলবে, অর্থাৎ সিটি বাসসমূহ চলবে। এবং যদিও আন্তজেলা যোগাযোগের ক্ষেত্রে সেই সমস্ত পরিবহন আগের মতোই বিধিনিষেধের আওতায় থাকবে। তিনি বলেছেন আজকে যে কোনো বাস এই শহরের বাইরে যাবে না এবং ভিতরেও ঢুকবে না। এরকম একটি বাস্তবতা চলছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কোর কমিটির মিটিং শেষে বলেছেন যে গণপরিবহন থেকেই সবচেয়ে বেশি সংক্রমণ হয় বলে তার ধারণা। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে টিকা আসার জন্যে আবারও ভারতকে তারা তাগাদা দিয়েছেন এবং তিনি আশা করছেন আগামী সপ্তাহ নাগাদ টিকার নতুন চালানটি চলে আসবে। একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তা যদি অব্যাহত থাকে তাহলে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে তারা অপারগ থাকবেন এবং তার শঙ্কা যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এরকম একটি বাস্তবতায় আসলে যেই কারণে লকডাউনটি দেওয়া হয়েছিল সেই লকডাউনটি কার্যকর রয়েছে। গণমাধ্যম সহ সাধারণ মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে লকডাউন কার্যত অকার্যকর। আর তাই আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি বিস্ময়বোধক চিহ্ন সহ লকডাউন অকার্যকর। এই বিষয়ে আলোচনা করার জন্য 3 জন অতিথি আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং করোনা সংক্রমণ বাড়ার কারণে আজকে স্টুডিওতে নয়, 3 জনই তারা যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি। আমাদের সঙ্গে রয়েছেন মুস্তাফিজ শবীব, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সমকাল, সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী এবং রয়েছেন অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির। আপনাদের 3 জনকেই দেশের কথা দশের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তাফিজ শফি, আলোচনার সূত্রপাত ঘটাতে চাই আপনাকে দিয়ে, কারণ আপনি দীর্ঘদিন যখন মাঠের রিপোর্টিংয়ের কাজ করেছেন, আপনি এই স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি অবনতি পুরোটাই পর্যবেক্ষণ করেছেন। এখন আরও গুরু দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চয়ই আপনার চোখের আছে, আপনি নিবেই পর্যবেক্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাস্থ্যচিত্র এবং এই অতিমারিকালে আমাদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাটা কোন জায়গাতে, আপনার বিশ্লেষণটি শুনতে চাই। কেমন দেখলেন করোনার ক্ষেত্রে যে এই যে আজকে লকডাউন নামক
অথবা যদি বলি স্বাভাবিক জীবনযাত্রায় যে সরকার বিধিনিষেধ আরোপ করেছে সেই বিধিনিষেধের দ্বিতীয় দিনটি আপনার মূল্যায়নে কেমন? ধন্যবাদ আপনাকে আমাকে এই আলোচনায় সংযুক্ত করার জন্য। আজকে আলোচনার অনেকগুলো বিষয় আসবে এই লকডাউন ঘিরেই, কারণ আমরা জানি যে এই রাত শেষে যে দিনটি আসবে সেটি হলো বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং এই সময়ে এসে স্বাস্থ্যের যে অবস্থা সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে তো বটেই, সেখানে এই দিবসটি নিয়েও কিন্তু বিশেষভাবে আলোচনার দাবি রাখে। তো আপনি লকডাউন নিয়ে আলোচনা শুরু করেছেন, আমিও সেটা দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমার অভিমতগুলো সেখানেই দিতে চাই, তারপরে হয়তো আরো প্রশ্ন আসবে, আবার আলোচনার সুযোগ হবে, আমি হয়তো আরো কিছু বক্তব্য দিতে পারবো। আমি আসলে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নই, কিন্তু আপনি নিজেই উল্লেখ করেছেন যে এই সেক্টরটা নিয়ে, এই খাতটা নিয়ে দীর্ঘদিন কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। আর যেহেতু একটি প্রধানতম পত্রিকা সম্পাদনার দায়িত্বে আছি, আমাদেরকে চোখ কান খোলা রেখে কাজগুলো করতে হয়, এবং আসলে আমরাও সবসময় চেষ্টা করি যে বিশেষজ্ঞদের মুখ থেকে এই বিষয়গুলো জানবার, জেনে বুঝে তারপরে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তগুলোতে পৌঁছানো। আজকে দুজন বিশেষজ্ঞ কিন্তু আমাদের সঙ্গেই আলোচনায় উপস্থিত আছেন। আর আমি যেটা বলি যে 2 দিন আগে যখন যেদিন লকডাউন ঘোষণা করা হলো, কোট আনকোট শব্দ আমি বলছি লকডাউন, যেটা ওবায়দুল কাদের সাহেব নিজেই উল্লেখ করেছেন। আর এর আগে কিন্তু ছিল সাধারণ ছুটি। গত বছর আমরা যেটা করেছিলাম সেটাও লকডাউনই বলা হয়েছিল সাধারণভাবে, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছিল সাধারণ ছুটি। তো সেই লকডাউনটা আসলে যেদিন হলো সেদিনই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, এবং একাধিক বিশেষজ্ঞ আমার পত্রিকা সমকালেও লিখেছেন যে এটি বাস্তবসম্মত হয়নি, এবং তারা বলেছেন যে লকডাউন যদি সত্যিকার অর্থে করতে হয়, যেটা আমরা বলছি যে মেন টু মেন যে মানে ভাইরাসটি ছড়ানোর যে বিষয়টি আছে, সেটার জন্য আসলে কমপক্ষে 3 সপ্তাহের একটি লকডাউন প্রয়োজন হয়। আরেকটি বিষয় যেটা যে লকডাউন শব্দটাকেই আমরা আসলে হাস্যকর করে ফেললাম কিনা আমার নিজের কাছে মনে হয়। লকডাউন মানে আসলে সবকিছু বন্ধ, একেবারে তালা মারা। সেই জায়গায় আমরা লকডাউন মানে ঘোষণা করলাম, মুখে শব্দ উচ্চারণ করলাম, কিন্তু আমরা যে 11 দফা নির্দেশনা দিলাম প্রথমেই, সেই নির্দেশনার মধ্যে অফিস আদালত খোলা রাখলাম, কিছু কিছু বন্ধ রাখলাম, আবার কিছু কিছু প্রশ্ন উঠলো যে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু এখনো প্রশ্ন আছে যে কিছু কিছু বিষয় আমরা খোলা রেখেছি। এই বিষয়, এই বাস্তবতার মধ্যে আমরা দেখলাম যে রাস্তায় মিছিল হচ্ছে, শত শত মানুষ মিছিল করছেন। আজকেও মিছিল হয়েছে নিউ মার্কেট এলাকায়, চাঁদনী চক এলাকায়। আমি আজকে আসতে আসতে মোহাম্মদপুরের তাজমহল রোডে মানববন্ধন দেখেছি, এবং সেখানে কোনো নিরাপদ দূরত্ব নেই, ব্যবসায়ীরা মানববন্ধন করছেন। আমরা অফিসে যাওয়া আসার পথেই আমরা কিন্তু রাইড শেয়ারিং যারা করছেন তাদের মিছিল দেখছি, তাদের মানববন্ধন আমরা দেখছি। তো আসলে লকডাউন আমরা ঘোষণা করেছি, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আসলে কোনো নির্দেশনা শুরু থেকেই ছিল কিনা এটা কিন্তু আমরা রাস্তায় দেখিনি, আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু রাস্তায় দেখেনি। তো এটা যদি এরকম করে বলা হয় যে এখন যেটা বলা হচ্ছে, যেমন আজকে যে ঘোষণাটি আবার আসলো যে শুধুমাত্র বড় বড় সিটি কর্পোরেশন এলাকাগুলোতে গণপরিবহন চলবে। আমাদের বাস্তবতা কি এরকম যে আমাদের এখন শুধুমাত্র শহরগুলোতে করোনা আছে, গ্রামে নাই? যখন ওই বিষয়গুলো ছিল গত বছরের অভিজ্ঞতা, আমি বলছিলেন আরো যিনি আছেন তিনি বলতে পারবেন হয়তো আরো 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 ভালো করে, যে তখন জোন ম্যাপিং এর কথা কিন্তু বিশেষজ্ঞরা বলেছিলেন, জোনগুলোকে আলাদা করে, যে জোনগুলোতে নাই করোনা সেখানে যাতে বাইরের অঞ্চল থেকে না যেতে পারে সেই জায়গাগুলোকে আলাদা করে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা। এখন তো করোনা আমরা দেখছি সারা দেশে আছে, সেই জায়গায় শুধুমাত্র সিটি কর্পোরেশনে আপনি বাস চলতে দিলেন, গণপরিবহন চলতে দিলেন, কিছু মানুষকে আটকে রাখলেন যে চিটগাং থেকে ঢাকায় আসবে বা ঢাকা থেকে চিটগাং যাবে, রাজশাহী সিলেট যাবে, তাদেরকে আটকে রাখলেন। তাহলে বাস্তবতাটা কি, যুক্তিটা কি? এইটা আসলে মেলাতে পারছি না। আমি যেটা মনে করি যে যদি লকডাউনের কথা আমরা বলি তাহলে আমাদেরকে লকডাউন মিন করতেই হবে, এবং সেক্ষেত্রে মানুষকে ঘরে রাখার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারকে যা যা করার, আমাদের শ্রমজীবী মানুষ আছে যারা কাজ করতে পারবে না, যারা অফিস করতে পারবে না, তাদেরকে সত্যিকার অর্থে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রণোদনা কিন্তু লাগবে। আমরা সেগুলোর কোনো ব্যবস্থা করিনি, আমরা শুধুমাত্র শাব্দিক করতে একটি লকডাউন ঘোষণা করেছি, এবং সেটা কার্যকর হয়নি। আমি যেটা মনে করি যে এটা করে আমরা আসলে আমাদের সংক্রমণের ঝুঁকি থেকে কোনোভাবেই মুক্ত হয়নি, বরং সংক্রমণের ঝুঁকি আরো বেড়েছে গত কয়েকদিন ধরে। আজকে যেটা হলো যে আপনি নিজে উল্লেখ করেছেন যে সর্বকালের রেকর্ড, মানে আমরা করোনা তো আসলে 2 বছর হয়, 2 বছর চলছে, গত বছরের যে রেকর্ড ছিল আক্রান্ত, শনাক্ত এবং মৃত্যু সবগুলো রেকর্ডই কিন্তু ভেঙে নতুন রেকর্ড হয়েছে, এবং আমি ভয়ে আছি যে এই রেকর্ডটি প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ভাঙে কিনা। আমরা কিন্তু এখনই আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের অনেক বিশিষ্ট জন, গতকালকে
বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক নির্বাহী পরিচালক, যিনি মানে আইসিইউ না পেয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে মানে ভোর রাতে তিনি গাড়ির মধ্যেই মারা গিয়েছেন। এরকম ঘটনা কিন্তু আমাদের প্রিয়জনের অনেকের ক্ষেত্রে হচ্ছে, আমাদের পরিচিত মণ্ডলে, পরিচিত মহলে হচ্ছে। সেই জায়গাগুলো আমাদের বিবেচনা নেওয়া দরকার, এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে আসলে লকডাউন শব্দের যে শাব্দিক অর্থ, সেটাই আমাদের করা উচিত, এবং সেটা করে দিয়ে কমপক্ষে 3 সপ্তাহ যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সাপোর্টের জায়গাটা নিশ্চিত করা উচিত। অনেক আমি ধন্যবাদ এই মুস্তাফিজ শফি। আবার ফিরবো আপনার জি কাছে, একটু ধন্যবাদ। জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। শুনছিলেন মুস্তাফিজ শফির ভাষ্য। আপনি প্রায়শই আমরা যতটুকু জানি যে যখন এইটা ঘোষণা করা হলো 1 সপ্তাহের, সেই ক্ষেত্রেও আপনি ভিন্ন মত পোষণ করেছেন এবং বলেছেন একটি অবৈজ্ঞানিক সিদ্ধান্ত হয়েছে। আপনার মূল্যায়নটি জানতে চাচ্ছি, গত দুদিন তো দেখলেন। আচ্ছা, প্রথম কথা যে করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল হচ্ছে 14 দিন, 2 সপ্তাহ। এটি শরীরে ঢোকার পরে 2 সপ্তাহ পর্যন্ত লক্ষণ তৈরি করতে পারে, রোগ তৈরি করতে পারে। অতএব সংক্রমণের ধারাবাহিকতাকে ছেদ করার জন্য, কেটে দেওয়ার জন্য অন্তত 2 সপ্তাহ লকডাউন দিতে হয়, যদি দিতে হয়। না দিলে সেক্টর ভিত্তিক বিধিনিষেধ আরোপ করা যায়। আমরা দেখলাম এই লকডাউন শব্দটি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে একটি অস্বচ্ছতা এবং দ্বিধা রয়েছে। প্রথম দিন বলা হলো লকডাউন, যখন পরিপত্রটি জারি করা হলো সেখানে লকডাউন শব্দটি উল্লেখ করা হলো না। পরের দিন বলা হলো কঠোর বিধি নিষেধ। তার মানে এই বিষয়টি তারা নিজেরাই পরিষ্কার না আসলে তারা কি করতে যাচ্ছে। একই সাথে যে কাজগুলি করলেন, খেলা মেলা চলছে, গার্মেন্টস শিল্প কলকারখানা খোলা, অন্যদিকে বিপণী বিতান মার্কেট বন্ধ। আচ্ছা, গণপরিবহন বন্ধ ছিল, আবার অংশত খোলা হলো। তার মানে কি? লকডাউন পর্বটিকে একটি প্রহসন কাণ্ডে রূপান্তরিত করা হলো। মানুষ বিক্ষোভ বিক্ষোভ কখন আসে? যখন মানুষ অসমতা, অবিচার বা অন্যায্যতার গন্ধ পায়, তখনই তো মানুষ বিক্ষুব্ধ হয়। গার্মেন্ট চলবে, তাহলে বিপণী বিতান বন্ধ কেন থাকবে? শিল্প কারখানা চলবে, তাহলে কেন শপিং মলটি বন্ধ থাকবে? তারা তো বলছে আমরাও তো স্বাস্থ্যবিধি মানবো। মেলা চলবে, তাহলে কেন মার্কেট বন্ধ থাকবে? এটাই তো ক্ষোভের কথা। একটি বিষয় মনে রাখতে হবে, করোনা একটি অতিমারী মহামারী, মানুষের জীবন বিপন্ন। সিদ্ধান্ত নিতে হবে একটি কেন্দ্রীয় সুবিন্যস্ত সিদ্ধান্তের অধীনে, সমস্ত দিক বিচার বিবেচনা করে। এটা এমন না যে যা ইচ্ছে হলো তাই করলাম, আবার শেষ করে দিলাম। দেখুন কি দাঁড়ালো, লকডাউনটি ঘোষণা করা হলো, দলে দলে মানুষ ভিড় করে বড় শহর থেকে মফস্বলে গ্রামে গেল। এর আগে বাংলাদেশের 31টি জেলা ছিল অতি ঝুঁকিপূর্ণ করোনার নিরিখে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে এই দেশ গ্রাম যাত্রা, মফস্বল যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সবগুলো জেলা করোনা ঝুঁকিতে পড়ে গেল। এ একটি অপকার, ক্ষতি আমাদের হলো। অন্যদিকে মানুষের মনে লকডাউন সম্পর্কে যে একটি বিষয় ছিল সেটাকে দূর করে একটি তামাশামূলক একটি জায়গায় আনা হলো। অন্যদিকে বিশ্বের দরবারে এবং WHO সহ বিশ্ব সংস্থাগুলো জানতে পারলো যে বাংলাদেশে 7 দিনের লকডাউন দেয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের নীতি নির্ধারকরা করোনা এবং করোনা সম্পর্কিত বিজ্ঞানের ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল না। তারা সাধারণ জ্ঞান ভিত্তিক অথবা আমলাতান্ত্রিক সিদ্ধান্ত ভিত্তিক তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। ফলে কি দাঁড়ালো? বৈশ্বিকভাবে আমরা মর্যাদা হারালাম, দেশের ভিতরকে করোনাকে ছড়িয়ে দেওয়ার একটি অনুকূল পরিবেশ তৈরি করলাম, এবং জনমন থেকে লকডাউন সম্পর্কে যে ভীতি ছিল সেটাকে আমরা দূর করলাম। মনে রাখতে হবে, করোনার মতো অতিমারী নিয়ন্ত্রণে লকডাউন হচ্ছে সর্বশেষ অস্ত্র। এই অস্ত্রটি তখনই ব্যবহার করতে হয় যখন অন্য সব অস্ত্র ব্যর্থ প্রমাণিত হয়। কিন্তু দুঃখের বিষয় যে আমরা করোনা প্রতিরোধে এ পর্যন্ত কোন অস্ত্র প্রয়োগ করিনি। দেখুন, করোনা জনাব লেনিন চৌধুরী, আমি একটু থামি আপনাকে, একই সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই। সরকারের যেরকম কেন্দ্রীয় সুবিন্যস্ত পরিকল্পনার অভাব লক্ষ্য করছি আমরা, একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও কি অনেকটা উপেক্ষা, অবহেলা প্রবণতা রয়েছে, যে একেবারেই আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছি না? আপনি একটি যথার্থ জায়গায় আলো ফেলেছেন। দেখুন, সমাজে 3 ধরনের মানুষ থাকে। একদল মানুষ অগ্রবর্তী, যারা অগ্রসর ভাবনা করতে পারে, তারা কিন্তু বিষয়টা সাথে সাথে মেনে নেয়। একদল থাকে মধ্যস্তরের মানুষ, তারা দ্বিধায় থাকে, কিছু অংশ মানে কিছু অংশ মানে না। এ কারণে
যারা মানতে কিছুটা চায় তাদেরকে উদ্বুদ্ধ করতে হয়, যারা মানতে চায় না তাদেরকে বাধ্য করতে হয়, এবং উদ্বুদ্ধকরণ এবং বাধ্যকরণ পাশাপাশি চলে। এই কারণেই যে এ দুটো একত্রে না চললে মানুষের আচরণগত পরিবর্তনটা করা যায় না। দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের দেশে একদিকে যেমন উদ্বুদ্ধকরণের জন্য ব্যাপক কোনো পরিকল্পনা এবং কর্মসূচি হাতে নেয়নি, তেমনি বাধ্যকরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মকভাবে মাঠে নামায়নি। তাহলে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম সময়টা কেটে যাক কোনো রকমে, এবং কেউ কেউ সম্ভবত ভেবেছিল সময়টা কেটে গেলেই এটি প্রাকৃতিকভাবে শেষ হয়ে যাবে, কিন্তু বিষয়টা তো ওরকম না। এ কারণেই মানে পরিষ্কার কথা যেটা, আমরা যে কাজগুলো করব বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেব, এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য জনগণকে সম্পৃক্ত করতে হবে। দুঃখজনকভাবে এখনো বাংলাদেশে করোনা প্রতিরোধী সমস্ত কার্যক্রম অংশত না, প্রায় সর্বতভাবেই প্রশাসন এবং আমলাতন্ত্র নির্ভর। এখন পর্যন্ত করোনা প্রতিরোধ কমিটিগুলোতেও সারা দেশে কিন্তু গণপ্রতিনিধিদের দায়িত্ব দিয়ে অংশগ্রহণমূলক কোনো কিছু করা হয় নাই। আমরা জানি, আপনারাও জানেন, 64টি জেলা এই কাজের দায়িত্ব রয়েছেন 64টি সচিব অথবা অতিরিক্ত সচিব, কিন্তু জনপ্রতিনিধি সে ইউপি মেম্বার চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, জেলা পরিষদের চেয়ারম্যান হোক, তাদেরকে কিন্তু কোথাও যুক্ত নাই। আমরা জানি গণপ্রতিনিধিরা কিন্তু যদি যুক্ত থাকে তাদের রাজনৈতিক কারণে তারা মানুষের কাছে যেতে হয়, এবং যেহেতু প্রতি 5 বছর পর পর জবাবদিহিতার ব্যাপার আছে, অতএব মানুষের সামনে মানুষের কল্যাণমূলক কিছু কাজ তাদের করতেই হয়। কি অদ্ভুত কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন রেখে আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি করা হলো। অনেক আমার ধন্যবাদ এখনই মনে নীলিন হচ্ছে- চৌধুরী, আসবো আবার আপনার কাছে। জনগণের সম্পৃক্ততার জায়গাটা নিয়েই কথা বলবো। ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনার কাছে ফিরতে চাই। যেই প্রস্তুতি তুললেন ডাক্তার নীলিন চৌধুরী জনস্বাস্থ্যবিদ হিসেবে, সেটি হচ্ছে যে অনেকখানি আমলাতান্ত্রিক জায়গার থেকে সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে এত বড় একটি অতিমারি, সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে যে ধরনের কার্যক্রম নেওয়া উচিত, সেখানে আমরা কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে জনস্বাস্থ্যবিদদেরও কোনো প্রাধান্য দেখছি না। এপিডেমিওলজিস্টরা যে জিনিসটি ভালো বুঝবেন, ক্লিনিক্যাল সেক্টরের লোকেদের তাদের সেটা খুব ভালো বোঝার কথা নয়, তারা হয়তো সহায়তা করতে পারেন। আপনি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এই অর্থাৎ করোনা যখন শুরু হলো বাংলাদেশে, সেই সময় খুব কাছে থেকে দেখেছেন, কাজ করেছেন। আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি। আজকে এখন যে অবস্থা আমাদের চলছে বিধিনিষেধ, সেটার সেই আলোকে আপনার মূল্যায়ন। টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। লিলিং ভাইয়ের সাথে অনেক ক্ষেত্রে আমি একমত, অনেক ক্ষেত্রে আমি একমত না। একটা জিনিস বুঝতে হবে, যেখানে আমলা বা সাংবাদিক বলেন, আমরা সকলে কিন্তু এই দেশের লোক, এবং যে কমিটিটি করা হয়েছে সেখানে একজন সচিবকে প্রদান করে জনগণকে নিয়ে সম্পৃক্ত করে কিন্তু কমিটিটি করা, যাতে তারা সুপারভিশন করতে পারে। আমি এটা আসলে খুব খারাপ কিছু মনে করি না, কারণ দেশের অংশ, এরা সমন্বয় এবং জনগণের প্রতিনিধিত্বটা কোথায় একটু যদি পরিষ্কার করেন। না, এখানে তো যে আপনার যে কমিটি, একটা জেলা কমিটি, কেমন জেলা কমিটির মধ্যে সেখানে কিন্তু তারা কমিটিতে আছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত বছর যখন করোনা শুরু হয়, তখন কিন্তু বিভিন্ন জেলার প্রতিনিধি, তারপরে সচিব, তারপরে ডাক্তার, নার্স, মাঠ পর্যায়ে সবার সাথে কিন্তু উনি আপনার এই জুম মিটিং এর মাধ্যমে আলাপ করেছে, কথা বলেছে, তাদের সাথে মত বিনিময় করেছে এবং তাদের পরামর্শ দিয়েছেন, তাদের পরামর্শ শুনেছেন, এবং শুনেই কিন্তু কাজগুলো ধারাবাহিকভাবে এগিয়ে গেছে। এবং সেই কাজগুলো যদি এগিয়ে যায়, এবং আমাদের নিজেদেরও কিন্তু বিষয়টা সচেতন হতে হবে। কাজ যদি এগিয়ে যাবে, তাহলে মহাখালীতে যেই 200 শয্যা বিশিষ্ট আইসিইউ বিশিষ্ট হাসপাতালটি করার কথা ছিল, তারপরে যেখানে আইসোলেশন সেন্টারটিকে তৈরি করার কথা ছিল, 1 বছরের বেশি সময় তো সেটা আমরা দেখলাম না হতে। না, বিষয়টা হচ্ছে তা না, আসলে এগুলো রেডি ছিল, যেহেতু করোনা কমে যাওয়ার জন্য আসলে এগুলো আর উদ্যোগ নেওয়া হয়নি, যেটা যার জন্য পিছিয়ে পড়ছে। আর কেউ আসলে এটা স্বপ্ন ভাবেনি যে হঠাৎ করে যে করোনা লাভ দিয়ে এত চলে যাবে। যখন শনাক্তের হার আপনার 2
2 থেকে 3-এর মধ্যে আসলে কি চলে ব্যাপারটা আসলো। এরকম যে আমরা স্বপ্নেও ভাবেনি? ভেবেছিলাম যে হয়তো করোনা আবু ইউসুফ আর ফকির, আসবে আপনাকে না। একটু থামিয়ে প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে স্বপ্নেও ভাবেনি, কিন্তু আমি তো দেখেছি জনস্বাস্থ্যবিদেরা ক্রমাগত গণমাধ্যমের কাছে বলে গেছিল যে এই যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এর কারণে করোনা আবারও ব্যাপক আকারে আসতে পারে, এরকম সংখ্যাগুলো তো তারা প্রকাশ করছিলেন জনস্বাস্থ্যবিদেরা। না, সেটা করছে, কিন্তু সেই ক্ষেত্রে তো আপনার যে যে বিধিগুলো আছে, যে মাস্ক পরা, হাত ধোয়া এবং মাস্ক না পরলে জরিমানা করা, সেগুলো সবই কিন্তু বিধি আছে, কিন্তু বাস্তবে বাস্তবে নেই। সেটা কোনোটাই ছিল না। এবং প্রতিটা অনুষ্ঠানই, রাজনৈতিক অনুষ্ঠান বলেন, যে কোনো সভা বলেন, এমনকি বিয়ে শাদীগুলোতেও দেখা গেছে একটি বিয়েতে প্রায় 1000, 1500, 500, প্রতিটা বিয়েতে কিন্তু লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। এবং এই ব্যাপারে ধরেন রাষ্ট্রীয়ভাবে এগুলো কোনো চাপ ছিল না যে এত জনের বেশি আপনি একটা বিয়েতে দাওয়াত দিতে পারবেন না, বা মানুষও হুমড়ি খেয়ে পড়ছে। এবং যে কোনো প্রোগ্রামে আপনি দেখছেন যে মানুষ তার মানে হুমড়ি খেয়ে ধারাবাহিক পড়ছে। আসলে মনিটরিং এর কোনো জায়গা ছিল না। না, আর শুধু তাই না, আপনি দেখেন মানুষ এতই হালকাভাবে নিছে যে ঠিক মতো তখন মাস্কটাও পরতো না। আসলে অনেকটাই ঢিলে ঢালা ছিল, যার জন্য হঠাৎ করে কিন্তু আপনার এটা বেড়ে গেছে। আসলে কি আমাদের কোনো এই করোনা মোকাবেলায় দীর্ঘমেয়াদে আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান কি আসলে আদৌ হয়েছে? না, নিঃসন্দেহে প্ল্যান তো ছিলই। প্ল্যান যদি নাই থাকবে তাহলে যদি তাহলে সেটাই থাকতো, তাহলে আপনার কথা অনুযায়ী, আপনার মতামতের জায়গা থেকে একটু বুঝতে চাচ্ছি বিষয়টা, যে তাহলে কেন বিয়ে শাদীর প্রোগ্রামে 1000-1500 লোক আসবে? সেই ক্ষেত্রে তো সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট না, সেটা তো প্রতিষ্ঠান যাওয়ার এখানে কথা সেখানে। সেটা তো এটা কয়েকটা জিনিসের ব্যাপার। এখানে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে যদি আইন করে দেয় যে আপনি 1 বছর বা 2 অলরেডি বছর এরকম নর্মাল আইন 500 রয়েছে বা আমাদেরকে, 1000 এখন তো আপনি অতিমারি এর কাল। বেশি লোক অ্যারেঞ্জ করতে পারবেন না। এবং অ্যারেঞ্জ করলে আপনাকে এই সংক্রামক ব্যাধি আইন, আপনার বোধহয় মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশ সরকার এই করোনাকালে সংক্রামক ব্যাধি আইনটিকে আধুনিকায়ন করে সেটি আইনে রূপান্তর করেছিল, আমরা যদি ভুলে গিয়ে না থাকি। না, সেটা গত বছর 30শে মে এটা আইন প্রজ্ঞাপন জারি করে। যে গত আইন বছর তো 30শে রয়েছে, মে, তার কার্যকর হ্যাঁ, হয়ে আইন রয়েছে আছে, তো। কিন্তু বাস্তবে আইনটির প্রয়োগ ছিল না বললেই চলে। জি, সেটা জনগণের পক্ষ থেকে যেমন সত্য, তেমন রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সত্য যে আইনটি আসলে ওইভাবে প্রয়োগ হয়নি। অনেক ধন্যবাদ আবু ইউসুফ ফকির। আবার ফিরবো আপনার কাছে। মুস্তাফিজ শফি, আপনি শুনছিলেন, তাহলে এই লকডাউন অকার্যকরিত হয়ে গেল প্রায়, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা তো ক্রমশই কি মৃত্যুর দিকে এগিয়ে যাব? আমি আমি ঠিক আসলে জানি না, কারণ আমরা আমাদের পরিত্রাণের উপায় কিন্তু জানি না বলছি, বাট আমি তারপরেও বলবো যে পরিত্রাণের মূল উপায় হলো যে আমাদের বিশেষজ্ঞরা যেটা বলেন, বিজ্ঞান যেটা বলে, সেই জায়গাটাই ফিরে যাওয়া। এবং ধরেন মানে স্বপ্ন তো দেখতে হবে, ক্ষতি যেটা যেটা হয়ে গেছে বা যেটা করে ফেলেছে সেখান থেকে যদি আমরা যদি বলি যে কোনো কিছু উপায় নাই, তাহলে কিন্তু আমরা থেমে থাকবো এখানে, এবং সেখান থেকে আমাদের আরো ক্ষতির পরিমাণ বাড়বে। সেই জায়গাটিতে আমি যেটা মনে করি যে আমাদের বিশেষজ্ঞরা যে কথাগুলো বলছেন, সেই মতগুলো নিয়ে সেগুলো দ্বারাই যদি আমাদের আমলাতন্ত্র পরিচালিত হয়, অবশ্যই আমলাতন্ত্রের কাজ আমলাতন্ত্র করবে, আমাদের কর্মকর্তারা যারা আছেন তাদের কাজ তারা করবেন, তাদের তো অবশ্যই কাজ আছে, তাদের কাজে মানে কোনোভাবেই অন্যরা হস্তক্ষেপ করুক সেটা আমি চাই না, বা সেটা আমরা বলতেও চাই না। কিন্তু যে কাজটি বিশেষজ্ঞদের, সেই কাজটি বিশেষজ্ঞদের মত নিয়েই করতে হবে। এবং ওই যেটা বিশেষজ্ঞদের মতে যে সারা বিশ্ব যেভাবে চলছে, WHO গাইডলাইন আছে, সেভাবেই কিন্তু আমাদের করতে হবে। সেটা আমাদের, আমরা যত দ্রুত সেটা শুরু করে ফেলতে পারবো ততই কিন্তু মঙ্গল। আর যত দেরি করব তত কিন্তু আমাদের এই যে মৃত্যুর মিছিল বা লাশের মিছিল আমাদের বাড়তেই থাকবে। জনাব মুস্তাফিজ শফি, ফিরবো আপনার কাছে। ছোট্ট একটি বিরতির সময় এসছে, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর নিশ্চয়ই আমরা জানতে চাইব আমাদের অন্য দুই বিশেষজ্ঞ যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে, যে এই লকডাউন যে কার্যত অকার্যকর হয়ে পড়ল, তাহলে আমরা এর থেকে বের হবার উপায়টা কি? কারণ এই সংক্রমণ তো আমাদেরকে নিয়ন্ত্রণে আনতেই হবে, না আনলে পরে যে আমাদের নাগরিকদের জীবন বিপন্ন হয়ে যাবে। জীবিকা আমাদের প্রয়োজন, কিন্তু জীবিকার চেয়েও আগে প্রয়োজন জীবন। জীবনই যদি না থাকে তাহলে জীবিকা দিয়ে কি হবে? সেসব বিষয়ের সমাধান সূত্র খোঁজার চেষ্টা করব। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। মুস্তাফিজ শফি এর কথা শুনছিলাম বিরতির আগে। এবার লেন চৌধুরী, আপনার কাছে ফিরতে চাই। আরও কিছু বাস্তবতাও রয়েছে, জ্যোৎস্নার উল্টো পিঠের কিছু চিত্র রয়েছে, যে এখন যেই সময়টি চলছে, গার্মেন্টস কলকারখানার প্রসঙ্গটি আপনি বলছিলেন, এখন গার্মেন্টস কলকারখানায় যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারগুলোর অনেকগুলোই
শিপমেন্ট দেওয়ার সময় এসছে। সে কারণে চাইলেই গার্মেন্টস কলকারখানাগুলো বন্ধ রাখা যাচ্ছে না বলে বিজেএমের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আহ, এখন সামনেই রোজার মাসে ঈদ। আপনারা জানেন যে আমাদের দোকান, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী যারা আছেন, তাদের একটি বিপুল পরিমাণে বিক্রি হয় এই সময়। সেই ক্ষেত্রে এই দোকান বন্ধ রাখাও তার বাস্তবতাটা খুবই কঠিন হয়ে যায় তাদের জন্য। দোকান বন্ধ রাখার প্রশ্নে এইরকম যখন বাস্তবতাটা, সেই বাস্তবতায় তাহলে কিভাবে এই লকডাউন কার্যকর করা সম্ভব হবে? আর একই সঙ্গে এটাও মনে করিয়ে দিতে চাই যে প্রথমবার মানুষের মাঝে যে আগ্রহ ছিল পরস্পরের পাশে গিয়ে দাঁড়ানোর, সামাজিক যে উদ্যোগগুলো ছিল, লক্ষ্য করা গেছে গত এক বছরে যেই মধ্যবিত্তটি দাঁড়িয়েছিল আরেকজনের পাশে, আজ সেই মধ্যবিত্ত কিন্তু এই অতিমারির কালে নিজেই কিন্তু এখন তার দারিদ্র্যের জায়গায় পৌঁছে যাচ্ছে। এইরকম একটি বাস্তবতায় তাহলে কি করণীয় সরকারের এই সংক্রমণ কমানোর ক্ষেত্রে? আপনি একটি যথার্থ জায়গায় এসেছেন। সেটি তো আমরা বলছি যে লকডাউন হচ্ছে সর্বশেষ অস্ত্র। তার আগে তো অনেকগুলো বিষয় রয়েছে। প্রত্যেকটা সেক্টর ভিত্তিক কতগুলো বিধি নিষেধ সীমাবদ্ধতা আরোপ করা। যেমন ধরুন, কক্সবাজারে যখন লক্ষ লক্ষ লোক গেল, এটি অ্যালাউ করার দরকার ছিল না। কেন দরকার ছিল না আমি বলি। পৃথিবীর সবগুলো দেশের অভিজ্ঞতা কি বাংলাদেশ ব্যতীত, প্রথম ঢেউয়ের কার্ভটা যখন নিয়ন্ত্রণে আসে, তারপরে কিন্তু দ্বিতীয় ঢেউটা শুরু হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একবার নয় বারবার কথাটা বলা হয়েছে এবং আমাদের দেশের নীতি নির্ধারকরা এটা জানে। জানার পরে তাদের মধ্যে দায়িত্বশীল কেউ কিন্তু বলা শুরু করেছিল করোনা দেশ থেকে চলে গিয়েছে। তার মানে আপনি যথার্থই বলেছিলেন যে যে পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল তারা সেটি ড্রয়ারে রেখে দিয়েছে, কেউ ওটি আর খুলে দেখেনি। কি দাঁড়ালো তাহলে? যে আমি করোনার প্রথম ঢেউ যখন নিয়ন্ত্রণের দিকে আসছে, আমার তারপরের কাজটা হবে দ্বিতীয় ঢেউ যেন না আসে। সবকিছু বন্ধ করে দেয়া সমাধান না, এটা মনে রাখতে হবে। তাহলে কি করতে হবে? যে কাজগুলো করা যেতে পারতো সেগুলো কি আমরা করেছি? দেখুন, দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে, সবার মনে আছে, লাফে লাফে বাড়ছে, 200 থেকে 300, 500, 700, 900, 1000 বাড়ছে। তখন দেশে বড় বড় জনসমাবেশ, সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে, রাজনৈতিক দলের উদ্যোগে, সামাজিক ইত্যাদি ইত্যাদি অনেক উদ্যোগে হচ্ছে। একটি ব্যাপারেও কিন্তু বিধি নিষেধ আরোপ করা হয়নি। কেন হয়নি? কারণ নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিল যে করোনার দ্বিতীয় ঢেউ আসছে। যে 18 দফা নির্দেশনা দেয়া উচিত ছিল 17 অথবা 18 তারিখে, সেটা দেয়া হলো 28 তারিখে এবং সেখানে অস্পষ্টতা, সংশয়, দোদুল্যমনতা প্রকট ভাবে ফুটে উঠেছিল। আমরা দেখেছি সীমিত করা হবে, নিরুৎসাহিত করা হবে, এগুলো কোনো ভাষা না তো। আপনি আমাকে বলুন, বাংলা একাডেমির বই মেলা এবছর যদি এ সময় না হতো, দেশকে জ্ঞানহীনতার অন্ধকারে ডুবে যেত, যেখানে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ 1 বছরের বেশি সময় বন্ধ রয়েছে। ব্যাপারটা কি তাহলে? ব্যাপারটা যে আমরা তো পরিকল্পনা করিনি কি করব এবং কি করব না। দাবি করলো গণপরিবহন শ্রমিকরা, খুলে দেওয়া হলো। দোকান মালিকরা দাবি করলো, দোকান খুলে দেওয়া হলো। কারণ দোকান বন্ধের আগে তাদের সাথে তো তারা কি করে পুরো বিষয়টাকে বাস্তবায়ন করা যাবে, তাদেরকে কেউ তো উদ্বুদ্ধ করেনি অথবা বাধ্য করেনি। আমি যখন দেখবো গার্মেন্টসটা খোলা আছে, আমি কেন আমার মার্কেটটা বন্ধ রাখবো বলুন তো? শুধু কি মার্কেটেই করোনা হয়? তা না তো। শুধু কি বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলেই করোনা হয়, নাকি বইমেলায় হয় না, কক্সবাজারে হয় না? তাহলে দাঁড়ালোটা কি? যখন একটি জিনিস মনে রাখতে হবে, যখন ন্যায্যতা বিঘ্নিত হয়, মানুষ সেটাকে ভালো নেয় না। আর একটি বিষয়, করোনা প্রতিরোধের মতো কাজটি মানুষকে দিয়ে, মানুষের জন্য, মানুষদের মতো করে বাস্তবায়ন করতে হবে। আমরা ওই জায়গাটায় একেবারেই হাত দেইনি। আমার এক বন্ধু বললেন যে জনপ্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। আমাকে বলুন তো, একটি জেলাতে যে কমিটির সভাপতি ডিসি সাহেব, সেখানে এমপি মহোদয় কি মেম্বার থাকতে পারেন? আমাকে বলুন তো, প্রোটোকল অনুযায়ী পারেন? পারেন না। কারণ এমপি মহোদয়ের প্রোটোকল ডিসির অনেক অনেক উপরে। তাহলে কিভাবে কি করা হচ্ছে? তার মানে
অপ্রত্যক্ষভাবে এমপি সাহেবকে বলে দিল যে আপনি এই জায়গাটায় আসবেন না। বিষয়টা কি? বিষয়টা এটাই যে আমরা ভাবিনি যে আমাদের কি করতে হবে কি করতে হবে না এবং কাদের দিয়ে করতে হবে। কিন্তু কিন্তু একটি ডাক্তার লেনিন বিষয় চৌধুরী আরেকটি তথ্য আপনাকে মনে করিয়ে দিতে চাই। করোনার প্রথম দিকে কিন্তু একেবারে উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে যখন সম্পৃক্ত করা হলো, সরকারের পক্ষ থেকে যখন খাদ্য সহায়তা দেওয়া হলো, সেই সমস্ত জনপ্রতিনিধিদের খাটের নিচে, বাথরুমে, নানা জায়গাতে পাওয়া গেল সেই সমস্ত সরকারের ত্রাণ সামগ্রী। এমন ঘটনা যখন একদম ঠিক। ঘটতে থাকলো, তারপরেই কিন্তু রাজনীতিবিদদের অনেকটা অ্যাভয়েড করেই বলা চলে সরকার আমলাদের দিকে ঝুঁকলো। আপনার একদম সাথে ঠিক। আপনার সাথে আমি কিন্তু এটা একমত না। আমি আমার বাক্যটা শেষ করি। যখন জনপ্রতিনিধিদের ধরা হলো, পাওয়া গেল, তাদের কিন্তু ধরা হলো। আমাকে বলুন তো এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগে যতগুলো দুর্নীতি হয়েছে, কোন আমলাকে ধরা হয়েছে, কোন দায়িত্বপ্রাপ্ত কাউকে ধরা হয়েছে? আমি কিন্তু প্রফেশনাল নন প্রফেশনাল সমস্ত আমলার কথাই বলছি। আমাকে বলুন স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছিল, নির্দেশ দিয়েছিল জেএমআই কেলেঙ্কারির একটি তদন্ত কমিটি করে, সেই কমিটি রিপোর্ট দিয়েছিল। আমাকে বলুন সেই রিপোর্টটি কোথায়? আমি তো ওই চেয়ারম্যান সাহেবকে ধরতে পেরেছি রে ভাই, আমি তো এদেরকে ধরতেও পারছি না। তার মানে তাদেরকে আমি আইনের মুখোমুখি দাঁড় করাতে পারি, এদেরকে তাও পারছি না। এবং একটা ব্যাপার আমাদের মাথায় রাখতেই হবে, জনপ্রতিনিধি যদি 100 টাকার মধ্যে 20 টাকা চুরি করে, বাকি 60-70 টাকার কাজটা কিন্তু করে। আর যারা জেএমআই কেলেঙ্কারি করলো তারা কিন্তু আপনার পর্দার আড়ালে চলে গিয়েছে, এটা আর জি। আসবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের যুক্ত করার প্রক্রিয়া। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এটি একটি স্বাস্থ্য বিজ্ঞানগত সমস্যা। যখন কোনো অতিমারি মহামারী চলে, যখন দেশে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং নির্মূল আইন বলবৎ থাকে, তখন কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে সিদ্ধান্ত নিতে হবে। আমাকে বলুন এ পর্যন্ত কি একজন স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত মানুষকে পেয়েছেন যারা 7 দিন লকডাউনের শব্দের কথাটা শুনে হাসেনি? তাহলে কি দাঁড়ালো? ধন্যবাদ দাঁড়ালো লেলিন যে চৌধুরী। এবার একটু আবু জি, ইউসুফ ফকির, আপনি ভিন্ন মত পোষণ করেন হ্যাঁ, বলছিলেন। আমি একটু ভিন্নমত বলতে চাচ্ছিলাম জি, যে আমাদের এমপি আছে 300, কেমন, আর ইউনিয়ন আছে 4,500 মতো। গ্রাম যদি ধরেন সেখানে 65,000 66,000 গ্রাম হবে। সেখানে করাপশন কিন্তু করেছে কয়েকজন মেম্বার। যদি আপনার মনে করেন যে 20,000 জনপ্রতিনিধি থাকে, 20,000 জনপ্রতিনিধির মধ্যে সে যে হাইস্ট 4 থেকে 5 জন বা হাইস্ট ধরেন 10 জন, 10 জনের করাপশনের দায় দায়িত্ব কিন্তু সমস্ত রাজনীতিবিদদেরকে আপনি দিতে পারেন না। জি। এটা 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 কিন্তু একটা অন্যায়, বিচ্ছিন্ন করে দেয়। এবং সেটার ব্যাপারে কিন্তু তাহলে কেন সরকার যথেষ্ট তাহলে কেন সম্পৃক্ত করা এবং হচ্ছে না? তাদেরকে শাস্তি দেওয়ার যে ব্যবস্থা সেগুলো করা হয়েছে। আমি মনে করি ডাক্তার অবশ্যই লেলিন চৌধুরী তো সেই জনগণকে, প্রশ্নটাই উত্থাপন করেছেন। হ্যাঁ, না আমি সেটাই বলতে চাচ্ছি যে জনগণকে অবশ্যই সম্পৃক্ত না করলে সেখানে ফসল আসবে না। কারণ যেহেতু একজন এমপি সচিবের থেকে উপরের পদে, আপনার যে আমাদের যে প্রোটোকল, সরকারি প্রোটোকল আছে, সেই প্রোটোকল বিধি মোতাবেক একজন এমপি সচিবের উপরে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন এমপি কে নামে রাখলেও হয়তোবা সে অনেক কারণে যায়, তাকে যেতে হয়, জনগণের প্রতিনিধি যেহেতু, মানুষ মনে ভাববে যে করোনাকালীন এমপি বুঝি ঘরে ঘুমিয়ে আছে, এই জন্য তারা যায়। কিন্তু যাওয়া আর আন্তরিকভাবে সম্পৃক্ত হওয়া, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি মনে করি অবশ্যই জনপ্রতিনিধি, তারপরে সংগঠনের যে বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে সম্পৃক্ত করে এখনো আমাদের কাজগুলো বাস্তবায়ন করা। এবং অনেকে যারা ক্ষুধার্ত আছে বা যাদের আসলে ইনকামের মিনিমাম ইনকামের ক্যাপাসিটি নাই, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে যাতে তাদেরকে সাহায্য দেওয়া হয়, যাতে তারা যারা দিনমজুর, যারা চলতে পারে, এই জিনিসগুলো অবশ্যই করা প্রয়োজন। আর সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আর যে কথা বলতেছিল যে আসলে যে সকলেই ভুলে গেছিল যে আবার করোনা আসতে পারে, এত ভয়াবহ হবে এটা আসলে আমরা ভুলে গেছিলাম। বেমালুম ভুলে যাওয়ার জন্য কিন্তু আজকে আমাদেরকে মূল্য দিতে হচ্ছে। আর আপনারা লকডাউনের কথাটা যেটা বলতেছিলেন, আমি কতক্ষণ আগে আমি অনলাইন পত্রিকায় দেখতেছিলাম লকডাউন আরো বাড়াবে, সেটা হয়তো ছুটি টুটি দিয়ে আরো বাড়াবে। হয়তো আপনি 2-1 দিনের মধ্যে হয়তো প্রজ্ঞাপন পাবেন আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। ধন্যবাদ আবু ইউসুফ ফকির। বিজ্ঞানসম্মতভাবেই কাজ হবে সে তেমনটা প্রত্যাশা, যেটা জনস্বাস্থ্যবিদ ডক্টর লেনিন চৌধুরী বলছিলেন। মুস্তাফিজ শফি, আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে যেমনটি বলছিলাম যে তাহলে আমাদের সমাধানের উপায় কি? এখন তো একেবারেই বলা চলে যে আজকে আমি যদি স্বাস্থ্যমন্ত্রীকে
কোট করি, স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছিলেন যে বর্তমানে রাজধানীতে সরকারি হাসপাতালগুলোতে 5,000 বেড রয়েছে। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, সে হারে বাড়লে চিকিৎসা দিয়ে কুল পাওয়া যাবে না। এই হচ্ছে বাস্তবতা। খোদ স্বাস্থ্য বিভাগের যিনি দায়িত্বে, স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য এটি। তাহলে আমাদের এখন করণীয়টা কি, সমাধানটা কি, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি যেটা আগেও বলেছি, এখনো আবারও বলছি যে আসলে আমাদেরকে বিশেষজ্ঞদের কাছে ফিরতে হবে, বিজ্ঞানের কাছে ফিরতে হবে, এবং এক্ষেত্রে বৈশ্বিকভাবে যে কথাগুলো আসছে, WHO যে কথাগুলো বলছে, সেই জায়গায় আমাদের ফিরতে হবে। আরেকটি বিষয় যেটা হলো যে আমরা কিন্তু এই যে মানে আবু ইউসুফ ফকির যেটা বললেন যে আমরা মানে জানি নাই, স্বপ্নেও ভাবি নাই যে এরকম একটি পরিস্থিতি হতে পারে। এই জায়গাটি যারা করেছে তাদেরকেও আসলে চিহ্নিত করা দরকার। আসলে কেন ভাববেন না? কেন ভাবনা হবে না? যারা জড়িত আছেন সরকারের, তাদেরকে কিন্তু এটা ভাবতেই হবে এবং তাদের জানার মধ্যে এটা থাকতেই হবে, কারণ WHO বারবার এই ঘোষণাগুলো দিয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বেশ কয়েকবার সতর্ক করেছেন, সেই নিউজ আমরা ছেপেছি। তাইলে তার প্রশাসন কেন সতর্ক হলো না? প্রধানমন্ত্রীকেই সব কাজ একা করতে হবে এরকম তো বিষয় না। একটি সিস্টেম দাঁড়াতে হবে, যে সিস্টেমে কাজটা হবে। সেই সিস্টেমের আমাদের কোথায় গলদ আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং আমি মনে করি আজই এখনই সেটা বের করতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমরাও জানি যে 93-94% বেড কিন্তু এখনই পূর্ণ হয়ে গেছে। এই অবস্থা চললে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে মানুষ আর একেবারে, এখন ধরেন 2টা 3টা 4টা হাসপাতাল ঘুরে হয়তো একটাতে কোনোভাবে সিট পাচ্ছে বা আইসিইউ পাচ্ছে, একেবারে পাবে না, সেই পর্যায়ে আমরা চলে যাব। আমরা যে এত বাগাড়ম্বর করলাম গত বছর যখন করোনা শুরু হলো, আমরা বললাম যে প্রয়োজনে আমরা স্টেডিয়ামকে হাসপাতাল বানিয়ে ফেলবো। সেই উদ্যোগগুলো এখন কোথায়? সেই উদ্যোগগুলোর দিকেও নজর দিতে হবে। আমি শুরুতেই বলেছি আমার বক্তব্যে যে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। এই দিনটি শুরু হয়েছে, দিনের প্রথম প্রহরে আমরা 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 কিন্তু কথা বলছি। দিনটি শুরু হয়েছে, আমাদেরকে বেশি করে উপলব্ধির মধ্যে যেতে হবে যে আমরা আসলে কি করেছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ভয়াবহ একটি অবস্থা, সেই অবস্থা কিন্তু করোনা মহামারী বা অতিমারি যাই বলেন, সেটা এসে আমাদেরকে একেবারে মানে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই জায়গায় আমরা গত 1 বছরে আমরা কি করলাম, 1% থেকে জিডিপির 1.3% পৌঁছালাম, কিন্তু আমরা সেটা 5% পৌঁছাতে পারি নাই। আমরা সেই জায়গায় স্বাস্থ্যকে গুরুত্বের জায়গায় আমরা যেতে পারি নাই। সেজন্যই কিন্তু আমরা এই ভয়াবহতার মুখোমুখি হয়েছি। কিন্তু আমি মনে করি যে যত দ্রুত সম্ভব হাসপাতালের বেড বাড়াতে হবে, আইসিইউ ফ্যাসিলিটি বাড়াতে হবে, এবং সেটা সরকারকেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে যেটা তারা বলেছিলেন যে বিভিন্ন স্কুল কলেজ, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকেও প্রয়োজনে হাসপাতালে বেড বিছিয়ে মিনিমাম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর একই সঙ্গে যেটা হলো যে মানুষের, আপনি লকডাউন আরো বাড়তে পারে, কিন্তু এইরকম লকডাউন কোট আনকোট করে আমরা যেটা লকডাউনকে অকার্যকর যেটা বলছি, সেই রকম লকডাউন বাড়লো কি কমলো আমার তো কিছু যায় আসে না ভাই। যদি সত্যিকার অর্থে বাড়ান, তাইলে বাড়ান এবং কার্যকর করেন। সেই কার্যকর করাটা, লকডাউন শব্দটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সংক্রমণটা আমি কিভাবে ঠেকাতে পারলাম, এবং সেই জায়গায় বিশেষজ্ঞদের মত কি, সেই জায়গায় যে মতটি আছে সেই মতটি কি কার্যকর আপনি আমলাতন্ত্র দিয়ে করবেন না জনপ্রতিনিধি দিয়ে করবেন, সেটা আমি সরকারের উপর ছেড়ে দিতে চাই। আমি মনে করি যে কার্যকর হতে হবে, কার্যকর হওয়াটা আমার কাছে জরুরি। অনেক ধন্যবাদ মুস্তাফিজ শফি। আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে। ডক্টর লেলিন চৌধুরী, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। এই যে মুস্তাফিজ শফি যে জায়গাটা বললেন যে আসলে পরিকল্পনা যতটুকুই ছিল তারও কোনো বাস্তবায়ন আমরা দেখলাম না। আমরা 360 ডিগ্রি পরিকল্পনার কথা শুনেছিলাম সেই সময়, কিন্তু সেই অনুযায়ী কোনো বাস্তবতা রইল না। তাহলে এখন আপনার এই মুহূর্তে জনস্বাস্থ্যবিদ হিসেবে পরামর্শটা কি? আচ্ছা, পরামর্শ দেওয়ার আগে আমি একটি লাইন যোগ করিনি, সেটি হলো স্বাস্থ্যমন্ত্রী আজকে যেটি বলেছেন তিনি ঠিক বলেছেন। সাথে তিনি যদি এটাও বলতেন, আজ থেকে 10 মাস আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেকটা জেলায় আইসিইউ ইউনিট করা হবে, 10 মাসে কেন হলো না, এটা যদি একটু পরিষ্কার করতেন। সাথে আরেকটা ব্যাপার যদি পরিষ্কার করতেন, কয়েক মাস যাবৎ কেন্দ্রীয় ঔষধাগার এবং ভান্ডারে 200-র মতো আইসিইউ স্থাপন করার জন্য প্রয়োজনীয় বেড এবং ভেন্টিলেটর, কম বেশি 200-র মতো মাসের পর মাস পড়ছিল আছে, সেগুলো কেন ব্যবহার করা হলো না, উনি যদি পরিষ্কার করতেন আমরা আরো মানে তৃপ্ত হতাম। তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, একটি ব্যাপার পরিষ্কার যে হারে মানুষ সংক্রমিত হচ্ছে, হাসপাতালের বেড বাড়িয়ে, আইসিইউর বেড বাড়িয়ে
এটি সংকুলন করা সম্ভব না, তাহলে আমাকে বিকল্প ভাবতে হবে। বিকল্প ভাবনাটা কি? সমস্ত রোগীকে ৩টা ভাগে ভাগ করে ফেলতে হবে। মৃদু রোগী যারা মৃদু আক্রান্ত তারা বাসায় থাকবেন, যারা মধ্যম আক্রান্ত তারাও বাসায় থাকবেন, এবং যারা তীব্রভাবে আক্রান্ত কেবল তারাই হাসপাতালে ভর্তি হবে। প্রত্যেকটা জায়গায় একটি ক্যাচমেন্ট এরিয়া তৈরি করে মোবাইল মেডিকেল টিম করতে হবে, যে টিমগুলো এই যে মধ্যম মানের রোগী যারা বাসায় থাকবেন সেখান থেকে কোনো এসওএস কল পেলে দ্রুত বাসায় গিয়ে দেখবেন, দেখে পরীক্ষা করে যদি হাসপাতালে ভর্তি হতে হয় করবেন, না হয় বাসাতেই ট্রিটমেন্টটাকে ইন্টেন্সিফাই করবেন। এর সাথে সাথে নানা জায়গায় অনেকগুলো বেশি ইমার্জেন্সি অক্সিজেন সাপোর্ট সেন্টার করতে হবে, কারণ আমরা জানি শুধুমাত্র অক্সিজেন দিয়ে একটি বড় অংশ রোগীকে আমরা চিকিৎসা করতে পারি। এই ইমার্জেন্সি সাপোর্ট সেন্টারটা যদি আমি করতে পারি, সেখানে কিন্তু স্রেফ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাই অনেকটা সেবা দিতে পারবে, ডাক্তারের নার্সেরও খুব যে দরকার হবে এমন না, জি, সেটি করতে হবে। এবং একই সাথে ফিল্ড হাসপাতাল স্থাপন করার জন্য সশস্ত্র বাহিনী, রেড ক্রিসেন্ট সহ এই যে উদ্যোগটা নেয়ার কথা বলা হয়েছে সেটি বাস্তবায়নের ধাপগুলো শুরু করতে হবে। আমি একটি ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, আজকে আমরা যা দেখছি তার গভীরতা যদি সঠিকভাবে অনুভব করতে পারি, আজ থেকে 7 দিন পরে কিন্তু দেশে হাহাকার শুরু হয়ে যাবে। এর কারণ এটি, যখন 7,000 মানুষ সংক্রমিত হয় তার অর্থ হচ্ছে 1,50,000 থেকে 1,80,000 মানুষের শরীরে করোনার ভাইরাস প্রবেশ করেছে। এই হার যদি অন্তত 10 থেকে 15 দিন চলমান থাকে, তাহলে কিন্তু দেশে একটি দুঃসহ অবস্থা তৈরি হবে। আমরা সেই অবস্থায়, সেই দুঃস্বপ্নের ভেতরে যেতে চাই না। অতএব সময় নষ্ট না করে আজকে এখন থেকেই কর্মসূচিটা ঠিক করে, কাজটা ঠিক করে আমাদের সবার একত্রে ঝাঁপিয়ে পড়া দরকার। এবং এখানে খুব পরিষ্কার কথা, সরকার যেমন দায়িত্ব পালন করবে, জনগণ তেমনি দায়িত্ব পালন করবে, এবং যে যেখানে আছে সেখান থেকে তার হাতটা বাড়িয়ে দিতে হবে। কারণ এটি জাতির সংকট, এই সংকটে রাজনৈতিক বিভেদ, দলগত বিভেদ অথবা অন্য কোনো বিভেদ নয়, সবার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই জায়গাটার মোকাবেলা অনেক করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার লেলিন চৌধুরী। জনাব আবু ইউসুফ ফখর, একদম সময় শেষ, আমাদের এক লাইনে শেষ করতে হবে, আপনার শেষ মন্তব্য, শেষ পরামর্শ। ধন্যবাদ। আমি বলতে চাচ্ছিলাম পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করোনা সার্ভিসে টোটালি চলে যেতে হবে। যে সাধারণ অপারেশন বা সাধারণ রোগীগুলোকে এখন ট্রিটমেন্ট না দিয়ে যারা মেনলি করোনা অথবা ইমার্জেন্সি যে পেশেন্টগুলো আছে, যেমন আপনার মায়োকার্ডিয়াল ইনফাকশন, তারপরে ডায়ালাইসিস, এদের জন্য রেখে বাকি আপনার হসপিটালগুলা সরকার নিয়ে নেয়, এবং সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে একটা নামমাত্র মূল্যে যাতে লোকগুলা ট্রিটমেন্ট পায়, এটা একটি বিকল্প পথ হতে পারে। আর লেলিন ভাই যেটি বললো এটিও আমি একমত, যে সব রোগীকে আপনি ভর্তি দিতে পারবেন না, কারণ আপনার যেখানে ফ্যাটালিটি হচ্ছে 1.5% রোগী আর কি মারা যায়, কেমন, আর 10% রোগী আপনার ক্রিটিক্যাল হয়। যে ক্রিটিক্যাল রোগীগুলোকে আমরা অ্যাডমিশন দিব এবং আর্লি ডিটেক্ট করবো করোনা হলে, সেই ক্ষেত্রে আমরা এক্স-রে বলেন অথবা আপনার হাই রেজলিউশন সিটি স্ক্যান অথবা চেস্ট ডিটেক্ট করে কত পার্সেন্ট ড্যামেজ হয়েছে, এই রুগীটা ভর্তি লাগবে কিনা, বা হসপিটালে যদি কেউ ওভার স্টে না করে, অনেক সময় দেখা যায় অনেক রুগী ওভার স্টে করতে চায়, সেটা ওভার স্টে না করে বাসায় মোটামুটি যাওয়ার মতো হলে যাতে আমরা ছুটি দিয়ে দিই, তাহলে আমরা আরেকজনকে পথ করে দিতে পারি যাতে আরেকটা রুগী আস্তে আস্তে ভর্তি হতে পারে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, আপনাদের তিনজনকে আলোচনা করলেন। তবে এই করোনাকে আমরা জানি সংক্রামক ব্যাধি হিসাবে, যদি রোগটির সংক্রমণই না থাকে তাহলে আমাদের আর এই সংকট নিয়ে চিন্তা করতে হয় না, চিকিৎসা কোথায় পাবো, আইসিইউ পাবো কিনা, অক্সিজেন লাগবে কিনা। প্রিয় দর্শক, আমার আপনারও দায়িত্ব রয়েছে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। আমরা যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং সবার আগে, আমি আবারও বলছি, সবার আগে যেন নিজকে ভালোবাসি। আমি যদি আমাকে এই সংক্রমণ মুক্ত রাখতে পারি, তাহলে আমি আমার পরিবার সহ আমার চারপাশের অনেককেই সেই সংক্রমণ থেকে মুক্ত রাখতে পারবো। সুতরাং আমাদের সকলের সম্মিলিত উদ্যোগে, যে কথাটি বলছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সবার আগে নিজের চিন্তায়, নিজের চেতনায় আনতে হবে যে জীবনটা আমার, এই জীবনটা বাঁচানোর ক্ষেত্রেও আমার একটি বড় ভূমিকা আছে, এবং আমি যদি আমার জীবনকে বাঁচাই তাহলে আমি অন্যদেরকেও বাঁচাতে পারবো। প্রিয় দর্শক, ফলে আর হেলাফেলা নয়, আর উপেক্ষা নয়, আমরা প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, ভোরে যখন কাজের বাইরে বেরোবেন সেই সময়টিতে অবশ্যই মাস্কটি পরে বেরোবেন। আজ এ পর্যন্তই।
ভালো থাকুন, সুন্দর থাকুন। সুন্দর সকালের প্রত্যাশায় আজ শুভরাত্রি।